এই ট্রান্সফার উইন্ডোতে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলতেছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা শুনতেছি। এর মাঝে সব থেকে অবাক করার বা সব থেকে বিস্ময়কর বলা যায় না আসলে, এটা অ্যাজ ইউজুয়ালি হওয়ার কথা ছিল। মাদ্রিদে যখন এমবাপ্পে আসছিল তখন যে বিষয়টা কিরকম ছিল, বা ওইটা কি ভিনিসিয়াস জুনিয়র পজিটিভ ভাবে নিছিল কিনা, সেটা অনেকের মুখেই কথা ছিল, প্লাস এটা ওই সময়কার হট টপিক ছিল। এখন তাদের যে বিতর্কটা সেখানে হইতেছে, ভিনিসিয়াসের এজেন্ট জানাইছে রিয়াল মাদ্রিদে যে সে এমবাপ্পের সমান বা তার থেকে বেশি বেতন চায়। এবং এইখানে আসলে আপনি দলের যে ইন্টারনাল অবস্থাটা সেটা আপনি বুঝতে পারতেছেন। প্লাস যদি আমরা কথা বলি বার্সেলোনা নিয়ে, বার্সেলোনায় ওরকম কোনো ঘটনা আপনি খুব কমই দেখছেন হয়তো, বা বেতন ভিত্তিক সমস্যার কারণে বার্সেলোনা থেকে প্লেয়ার চলে যাওয়া খুবই রেয়ার একটা ঘটনা। এমনকি আমরা দেখছি অনেক প্লেয়ার এরকম পাইছি আমরা যারা কিনা নিজেদের বেতন কমায়া হলেও বার্সেলোনায় খেলতে চাইছে, এবং এই জায়গাটাতে বার্সেলোনা অনেকটা আলাদা। আর যে কারণে আমরা বলি যে বার্সেলোনা মোর দেন এ ক্লাব। তো আজকের এই ভিডিওটাতে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব যে কেন বার্সেলোনা মোর দেন এ ক্লাব, অথবা বার্সেলোনা একটা ক্লাবের থেকে অনেক বড় কিছু। বার্সেলোনাতে মেসি, অ্যান্দ্রেস ইনিয়েস্তা, জর্দি আলবা সহ আরো অনেক এমন প্লেয়ার ছিল যারা নিজেদের বেতন কমায়া বার্সেলোনায় খেলছে। এবং যদি অপর পক্ষে আমাদের চির প্রতিদ্বন্দ্বী বা আমাদের রাইভাল দল রিয়াল মাদ্রিদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারি এরকম অনেক ঘটনা আছে যে এখানে মেসুত ওজিল, সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় বড় তারকা রিয়াল মাদ্রিদ ছাড়ছে শুধুমাত্র বেতনজনিত সমস্যার কারণে। এই বিষয়গুলো শুধুমাত্র প্লেয়ারদের সমস্যা না, আমি মনে করি ক্লাবেরও এখানে অনেক বড় একটা হাত আছে। যেখানে আপনি আপনার ক্লাবটাকে যদি পরিবার মনে করতে না পারেন যে আমি এই ক্লাবটার জন্য খেলতেছি, দেন আপনার ভিতর থেকে এরকম জিনিসটা আসবে না। শুধুমাত্র ট্রফির জন্য রিয়াল মাদ্রিদে আসলে দিন শেষে বেতন নিয়ে এরকম হট্টগোল হওয়ারই কথা। এবার ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার সব থেকে বড় হট টপিক ছিল নিকো উইলিয়ামসনের ট্রান্সফারটা, যেটা মোটামুটি হয়ে যায় যায় অবস্থা ছিল এবং হয়ে গেছিল। কিন্তু রেজিস্ট্রেশন জনিত সমস্যার কারণে নিকো উইলিয়ামসন বার্সেলোনায় যোগ না দিয়া অ্যাটলেটিকো বিলবাওর সাথে আরেকটা চুক্তি স্বাক্ষর করে। ইউহান ক্রুইফ একটা কথা বলছিল, যদি বার্সায় আসা সম্পর্কে তুমি দ্বিতীয়বার ভাবতে যাও, তাহলে তুমি একজন প্লেয়ার কখনোই হইতে পারবে না, বা তুমি কখনোই একজন বার্সেলোনার প্লেয়ার হইতে পারবে না। কারণ বার্সেলোনা শুধুমাত্র ট্রফির গল্প না, বার্সেলোনা একটা ক্লাব, একটা পরিবারের গল্প। কিন্তু আমরা একটা বিপরীত চিত্র দেখতে পাই রাশফোর্ডের ক্ষেত্রে। রাশফোর্ড এই বছরটা শুরু হওয়ার পর থেকে, জানুয়ারি থেকে, মানে এই ট্রান্সফার উইন্ডো খোলার অনেক আগে থেকে নিজেরে বার্সায় অ্যাপ্রোচ করতেছে। ডেকো হয়তো ওই বিষয়ে এতটা খেয়াল করে নাই, কিন্তু ও নিজেরাই অ্যাপ্রোচ করে যাইতেই ছিল বার্সার জন্য। এবং শেষ পর্যন্ত রাশফোর্ড বার্সায় এসে পৌঁছাইছে। এবং এইটা হয়েছে একজন প্রো প্লেয়ার বলতে পারেন আপনি, যে একজন বার্সেলোনা ফ্যান বলতে পারেন। বার্সায় প্রত্যেকটা প্লেয়ার এখন একটা পরিবারের মতো করে আছে। রাফিনহা বলতেছে আমরা এখন শুধুমাত্র আমাদের ক্লাবের জন্য খেলতেছি। ইয়ামালের এই পরিমাণ মার্কেট ভ্যালু হওয়ার পরেও এখন এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে ইয়ামালের হাইয়েস্ট মার্কেট ভ্যালুতে আছে। এরপরেও তার মাথায় কখনো ওই চিন্তা আসবেই না বা আসেও না যে আমাদের বার্সা ছাড়তে হবে। বা অন্যান্য যে প্লেয়ার গুলো আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং চুক্তি নবায়ন করছে আমাদের সাথে, ইয়ন গার্সিয়া আসছে। এই প্রত্যেকটা প্লেয়ার বার্সায় যখন আসে তখন ওদের মাইন্ডসেটটা এরকম হয় যে আসলে বার্সায় খেলতে আসছি, যেটা একটা ক্লাবের থেকে অনেক বড় একটা কিছু। এবং হ্যান্সি ফ্লিক আসার পরে বার্সায় যে সব থেকে বড় চেঞ্জটা নিয়ে আসছে, সেটা হয়েছে বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি নিয়ে। ওদের ভিতরে একটা বন্ধুসুলভ আচরণ সৃষ্টি হয়েছে। আপনি যদি একটা জিনিস দেখেন যে ইয়ামালের যে ইফেক্টটা পড়ছে লেভানডস্কি এবং সেজনের উপরে, আহ লেভানডস্কি বোল্ড চুল বোল্ড করছে, প্লাস সেজনি চুল বোল্ড করছে, যেটাতে পরে সে আবার ব্ল্যাক করছে, এবং তার ওয়াইফ ওইটাও পছন্দ করে নাই, শেষ পর্যন্ত সে নেরা মাস্তান হয়ে গেছে। তো এই যে বিষয়গুলা এই আমালের সাথে বলেন প্রত্যেকটা প্লেয়ারের যে একটা কানেকশন, এই বিষয়টা আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি বার্সেলোনায় খেলবেন এবং আপনার ড্রেসিং রুমের আবহাওয়াটা পুরোপুরি এফেক্ট ফেলে আপনার খেলার উপরে, আপনার ম্যাচের উপরে। এবং আমার মনে হয়, আমার পার্সোনালি মতামত এইরকম, যে নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদ একটু হলেও ভুগবে ওদের এই ড্রেসিং রুম সমস্যার কারণে, ইগোয়েটিক সমস্যার কারণে। যদি ওরা পুরোপুরি একটা পরিবার হইয়া নিজস্ব আহ নিজস্ব সকল অ্যাচিভমেন্ট বাদ দিয়া শুধুমাত্র ক্লাব নিয়ে খেলতে না পারে, দেন আপনি ওই ক্লাব থেকে খুব ভালো বেশি কিছু আশা করা আসলেই সম্ভব না। রিয়াল মাদ্রিদ দ্য গ্রেটেস্ট ক্লাব এবার, আপনি মিস্টার ইউসিএল বলতে পারেন, অথবা 15টা ইউসিএল এর মালিক বলতে পারেন আপনি। কিন্তু এর পরেও এই সিজনে আমরা অবশ্যই রিয়াল মাদ্রিদের ভিতরে এই এফেক্টটা দেখতে পারবো। আমাদের মাঠে ওরকম কম্বিনেশন দেখতে না পাইলে, মাঠে ওরকম বোঝাপড়া না থাকলে, যে কোনো দলের নিম্নগামী হওয়া বাধ্যতামূলক অথবা আবশ্যক।
দিন শেষে আমরা বার্সার সমর্থক, অন্তত একটা কথা বলতে পারি, আমাদের প্লেয়ারদের ভিতরে ওইরকম কোনো অ্যাটিটিউড নাই, রং কোনো অ্যাটিটিউড নাই, নেগেটিভ কোনো অ্যাটিটিউড নাই। প্রত্যেকটা প্লেয়ার অ্যাজ এ ফ্যামিলি খেলে, ওদের ট্রেনিং সেশনটা অন্যরকম হয়, ওদের প্রত্যেকটা ম্যাচ অন্যরকম হয়। এই লোকগুলা জাস্ট খেলে আনন্দের সাথে, যে আমরা একটা পরিবার নিয়ে মাঠে নামছি, আমরা এই পরিবারটা নিয়ে অনেক ভালো কিছু অর্জন করতে চাই। এবং দিন শেষে এই সবকিছু মিলায়া আপনি একটা কথা বলতেই পারেন, বার্সেলোনা মোর দেন এ ক্লাব। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি আমাদের ভিডিওটা আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যদি আমাদের ভিডিওটা আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকতে পারেন এরকম আরো অনেক ভিডিওর জন্য। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।